হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, বিশেষ করে তাদের জন্যই ভিডিওটা। দেখো এখানে আমি আজকের ভিডিওতে কত পার্সেন্টেজ স্টুডেন্ট পাস করেছে আর্টস, কমার্স, সায়েন্সে পাশের হার বলবো আমি। এছাড়া দেবে খাতা কিভাবে দেখা হয়, অফিসিয়াল গ্রেস মার্কস কত আছে, খাতা লুজ চেকিং করলে কত মার্কস গ্রেস পাওয়া যায়, ঠিক আছে, পাস করার মেকানিজম নিয়ে বলবে। বিষয় ভিত্তিক বাংলা ইংলিশে কত মার্কস তুমি গ্রেস পেয়েছো, আর্টস বা কমার্সের মতো সাবজেক্ট তুমি কত মার্কস গ্রেস পেয়েছো, সায়েন্স এবং ম্যাথমেটিক্সে তুমি কত মার্কস গ্রেস পেয়েছো, এসব নিয়ে ডিটেলিংয়ে আজকে ভিডিওতে আমি বলবো। তার আগে দেখো একটা কথা আমি তোমাদের বলি, সে হচ্ছে গিয়ে এবছর সেমিস্টার সিস্টেমের সবচেয়ে কঠিন বাস্তব যেটা, সেটা হচ্ছে তোমরা কিন্তু গিনিপিক ব্যাচ ছিলে। তোমাদের উপরে দেবে অনেক কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে, কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে অনেক কিছুই। ইভেন্ট টাইমের যে খেলা, দেখো ভালো করে বোঝো, 6 মাসের জায়গায় তোমরা না 3.5 মাসের মতো টাইম পেয়েছো। এর ভিতরে তো 3.5 মাস তো সবাই সমানভাবে পড়তে পারে না। তার মধ্যে বইয়ের তো সংকট ছিলই, ঠিকঠাক টাইমে টেস্ট পেপারও বেরোয়নি ফোর্থ সেমিস্টারে, প্লাস কঠিন প্রশ্নপত্র, মানে সিবিএসসির ধাঁচে না তোমার হচ্ছে ফোর্থ সেম অনেক কোশ্চেন হয়েছে, ঠিক আছে। এবার দেখো রেজাল্ট প্রকাশের আমি টাইম লাইন বলি। দেখো খাতা দেখা সম্পূর্ণ শিক্ষকেরা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতেই খাতা দেখে ফেলেছেন। দেখো তোমার প্রজেক্ট জমার যে ডেড লাইন, প্রজেক্ট এবং তোমার প্র্যাকটিক্যাল মার্কস জমা দেওয়ার ডেড লাইন তোমার 8ই এপ্রিল অবধি তোমার হচ্ছে বাড়ানো হয়েছিল। এটা 8ই এপ্রিল হবে, ওকে। তারপর দেখো 8ই এপ্রিলের পর দেখো তোমার হচ্ছে প্রজেক্ট, ভালো করে বোঝো শোনো, 8ই এপ্রিল যদি তোমার প্রজেক্ট জমা দেওয়া হয় বা প্রজেক্টের মার্কস বা প্র্যাকটিক্যালের মার্কস যদি জমা দেওয়ার প্রসেসই চালু হয়, তো রেজাল্ট কিন্তু তোমাদের আমি হিসেবে এরমই হতে পারে, ঠিক আছে। তো 8 তারিখ অব্দি হয়তো 15 তারিখ বা 15 এপ্রিলের পরেই হবে, হয়তো ভোটের আগে রেজাল্ট জমা দিতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা কিন্তু খুবই কম। কারণ এই অল্প টাইমে কিন্তু ত্রুটিবিহীনভাবে তোমার রেজাল্ট পাবলিশ করা সম্ভব নয়। আর তার আগে দেখো আমি পরিসংখ্যানটা আরেকবার বলি, এবছর প্রায় 7 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, পাস করেছে প্রায় 6.5 লক্ষের মতো। সেখানে দেবে পাশের সম্ভাব্য হার যেটা, সেটা 92 থেকে 93%, এবং তোমার ফেল করা স্টুডেন্ট 8%, হয়তো 7 থেকে 8% স্টুডেন্ট ফেল করতে পারে, প্রায় 50,000-এর মতো কাছাকাছি স্টুডেন্ট। এবার মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি পরীক্ষার সংখ্যা বললাম, পরীক্ষার্থীর সংখ্যা বললাম, পরীক্ষার সময় বললাম, ঠিক আছে, প্রশ্নপত্র নিয়েও বললাম। এবার হচ্ছে আমি বিষয় ভিত্তিক মানে আর্টস, কমার্স এবং সায়েন্সে পাশের হার বলবো। দেখো আর্টসের সবচেয়ে পাশের হার বেশি, 95 to 96%, কমার্সেও অনেক লক্ষণীয় পাশের হার, সায়েন্সে ফেলের হার সবচেয়ে বেশি, মানে 88 to 89% মতো, ঠিক আছে। এবার দেখো আরও বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আর্টসে খুব ভালো মার্কস উঠেছে, ঠিক আছে, তারপর কমার্সেও ভালো মার্কস উঠেছে। আর দেখো সায়েন্সে না গত বছরগুলোর তুলনায় সায়েন্সে এবছর মার্কস কিন্তু খুবই বাজে, ঠিক আছে। দেখো এখানে যেমন আর্টস কমার্স যদি বলি, ইংলিশ, বাট এবছর না অবাক হয়ে যাবে, অনেক সায়েন্সের স্টুডেন্টরাও ইংলিশে ফেল করেছে। ফিজিক্স পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে, অনেক সহজ ছিল বিগত বছরগুলোর তুলনায়, কিন্তু স্টুডেন্টরা টাইম পায়নি ঠিকঠাকভাবে প্রিপারেশন নেওয়ার মতো। মানে ফিজিক্সের কোশ্চেন তো আমার দেখার মধ্যে সবচেয়ে সহজ, ইজি কোশ্চেন ছিল, সবচেয়ে সহজ। বাট হ্যাঁ, ওই যে বললাম তোমার টাইম ছিল না, টাইম না থাকলে যত সহজ কোশ্চেনই করুক না কেন ফিজিক্স, স্টুডেন্টরা আগে থেকে না, অনেকে তো আগে থেকে মাইন্ডসেট বানিয়ে নিয়েছিল এক্সামের আগে, না ঠিক আছে ফিজিক্স ছেড়ে দেবো, আমি ফিজিক্স ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। তো সহজ কোশ্চেন এলেও না তোমার কিন্তু সেইভাবে অ্যাটেম্প করতে পারেনি। তোমাদের যদি কারোর সাথে এমন হয়ে থাকে আমাকে বলো যে ফিজিক্স আগে থেকে ছেড়ে দিলে, বাট দেখলে পরীক্ষাতে না প্রশ্ন অনেক সহজ এসছে, অ্যাটলিস্ট তোমার ম্যাথমেটিক্সের প্রশ্নের কথা তো আমি বলতেই চাই না, বা কেমিস্ট্রি বা বায়োর কোশ্চেনের চাইতে যদি মনে হয় ফিজিক্স কোশ্চেন সহজ এসেছিল, তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপর দেখো নাম্বার মেলানোর মেকানিজম যেটা, সেটা হচ্ছে দেখো অনেকে ভুলভাল কথা বলে, ঠিক আছে, বিভ্রান্ত ছড়ায়। সেটা দেখো লুজ চেকিং করে কিন্তু স্যারা তোমার মার্কস বাড়ায়, ঠিক আছে। এটা হচ্ছে দেখো প্রধান যে হেড এক্সামিনার যিনি থাকেন, তিনি হচ্ছে এক্সামিনারদের জাস্ট অলিখিত একটা মৌখিক নির্দেশ দেন যে কিভাবে লুজ চেকিং করে মার্কস বাড়ানো যায় সেটা। আর যাতে বর্ডার লাইনে মানে ওই 8-9 কাছাকাছি মার্কস পেলে, ঠিক আছে, তোমার যাতে পাস করে দেয়। তোমাদের কারো যদি এমন কোনো সাবজেক্টে 8-9 মার্কসের মতো পেয়ে থাকো বা পেতে চলেছো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি জানিয়ে দেবো যে তোমাদের আদেও পাস করাবে কি করাবে না। তারপর দেখো অফিসিয়াল গ্রেস, এটা হচ্ছে একটা লিখিত মানে রিটেন একটা রুল, যার থ্রু থেকে 5% মার্কস বাড়ানো হয় ইউজুয়ালি। তারপর দেখো পাস করানোর মেকানিজম, সেটা হচ্ছে দেখো কীভাবে পুশ করিয়ে পাস করানো হয়। যদি কোনো স্টুডেন্ট 8 মার্কসের মতো পেয়ে থাকে কপিতে, তাহলে তার খাতা লুজ চেকিংয়ের সাহায্যে 3 থেকে 4 মার্কস তাকে গ্রেস দেওয়া হয়, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে 3 মার্কস দেয়, কিছু কিছু ক্ষেত্রে 4 মার্কসও দিয়ে দেয়, ঠিক আছে। এটা কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলির জন্য আর কি বেসিক্যালি হেড এক্সামিনারই বলে থাকে। এবার দেখো এবছর কেমন তোমার মার্কস দেওয়া হচ্ছে বাংলা ইংলিশেতে না, অনেক 3 মার্কস করে তোমার +3 করে দেওয়া হচ্ছে। দেখো থার্ড সেমে না বাংলা ইংলিশে খুব কম সংখ্যক লোকই ফেল করেছিল,
বাট ফোর্থ সেমিস্টারে বাংলা ইংলিশও লোক ফেল করেছে। এর পিছন রিজন কিন্তু একটাই, রিটেন হ্যাবিট স্টুডেন্টের চলে গেছিলো সেই জন্য। আর্টস কমার্সের সাবজেক্টও প্লাস ওই 2-3 মার্কস করে গ্রেস দেওয়া আছে, ঠিক আছে। ফিজিক্স এবং অন্য অন্য বিষয়ে গ্রেস দেওয়া আছে। আর ম্যাথসের কত কি বলবো, ম্যাথস নিয়ে আগেও বলেছি, সিলেবাসের বাইরে যে 4 নম্বরের দুটো প্রশ্ন ছিল সেটা তো তুমি যদি অ্যাটেম্প নাও করো তাহলে 8 মার্কস সরাসরি পেয়ে যাবে। আর 2 নম্বরে যে কোশ্চেনটা প্লেনের কোশ্চেন ছিল আউট অফ সিলেবাসে, সেটা কিন্তু তোমাকে অ্যাটেম্প করতে হবে। মানে তুমি যদি অ্যাটেম্প করো তাহলে সেটাতে 2 নম্বর পাবে, আর যদি কোনো কোশ্চেনই অ্যাটেম্প না করো ওই 10 নম্বরের যে আউট অফ সিলেবাসের কোশ্চেন ওখান থেকে কিন্তু তুমি 8 মার্কস পেয়ে যাবে। এটা বারবারই আমি ক্লিয়ারলি বলেছি, ম্যাথের আলাদা ভিডিও বানানো আছে, সেখানেও দেখে যাও। এবার অনেকে বলতে পারে স্যার এত ফিজিক্সে এত ফেল কেন, ঠিক আছে, এত লুজ চেকিংয়ের পরে ইংলিশে কেন ফেল? এই বছর ইংলিশেও না অনেকে ফেল করেছে, কারেক্ট। কারণ দেখো মানে ফোর্থ সেমিস্টারে না, দেখো থার্ড সেমিস্টারে তো ওটা তো লেখা লাগেনি, ফোর্থ সেমিস্টার লেখা না সেই প্যাটার্নটা না খুব স্টুডেন্টরা ভুল করেছে। তো দেখো সাদা খাতা জমা দিয়েছে, কিছু লেখেনি। আর ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট না যারা ফেল করেছে এবছর, তারা ওই স্টুডেন্ট যারা না প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা দিইনি, ওকে। তাহলে খাতা দেখা কীভাবে দেখা হয়, পরীক্ষক দেখে একটু লুজভাবে খাতা চেক করে 3-4 মার্কস বাড়ায়, তারপরে প্রধান পরীক্ষকও 1-2 নম্বর বাড়ানোর চেষ্টা করে, তারপর স্ক্রুটিনির পরেও যদি আরও যোগফলে ত্রুটি হয় সেখানেও চেষ্টা করে, কাউন্সিলও চেষ্টা করে 5 মার্কস গ্রেস দিয়ে যেন তোমাদের পাস করা যায়, ওকে। দেখো এই 5 মার্কস গ্রেস রুল আর তোমার যে ওই এক্সচেঞ্জ যেটা বলেছিলাম, 4 সাবজেক্টের এক্সচেঞ্জ, যে কোনো একটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে, ওকে, যে কোনো একটা। আর এবার তোমাকে বোর্ড 5% গ্রেস দিয়ে কোনো একটা সাবজেক্টে পাস করে দেবে, অথবা তোমার যদি কোনো একটা সাবজেক্টে ফেল হয়ে যায় সেই সাবজেক্টে তোমাকে কী করে 4 সাবজেক্ট করে দেবে, ওকে। তো দেখো পুরো সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন স্টুডেন্টরা বেশি মার্কস পায়, ঠিক আছে, স্টুডেন্টরা যাতে ফেল মানে মোটামুটি ফেল না করে পাস করে যায় সবাই, সেই জন্য মোটামুটি পুরো সিস্টেমটাই বা পুরো প্যাটার্নটাই বাড়ানো। বাট দেখো কোনো সিস্টেম জাদুকর নাই, তুমি যদি সাদা খাতা জমা দাও, যদি তুমি না যাও এক্সাম দিতে, তাহলে কিন্তু আপ্রাণ চেষ্টা করেও তোমার কিন্তু সিস্টেম তোমাকে পাস করাতে পারবে না, ওকে। তো দেখো আমি পরিশেষে এটাই বলতে চাই, মেয়ের মানে এপ্রিলের তোমার হচ্ছে 15 তারিখের পরে মে মাসের ওই দ্বিতীয় সপ্তাহের ভিতর রেজাল্ট পাবলিশ হবে। এটা আমি মার্চ মাস থেকে বলে আসি। অনেক স্যার ম্যাম বলেছিল না 50 দিনের ভিতর রেজাল্ট দেবে, পর্ষদ সভাপতি বলেছিলেন, প্রাক্তন সভাপতি, আমি অনেক আগেই বলেছি। নতুন সিস্টেম নতুন পাথ ডিফাইন না, তো টাইম তো লাগবেই। তো সেক্ষেত্রে তোমার দেখো এপ্রিলের 15 তারিখের পরে মেয়ের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের ভিতর তোমাদের রেজাল্ট আশা করা যাচ্ছে যে দেবে, মানে মোটামুটি মেয়ের 7 তারিখ থেকে 10-15 বা 20 তারিখের ভিতর দেবে। আর দেখো চিন্তার কোনো কিছু নেই, 90-93% স্টুডেন্ট পাস করে গেছে। দেখো অঙ্ক সিলেবাসের বাইরে 11 দাগে যে প্রশ্ন সবাই 8 নম্বর পাবে, কোশ্চেন অ্যাটেম্প্ট না করলেও নাম্বার বৃদ্ধি করা হচ্ছে, ঠিক আছে। গুজবে কান দেবে না, কোনো রকমভাবে আতঙ্কিত হবে না, মার্কস কিন্তু তোমাদের অনেকেই বাড়িয়ে দিচ্ছে, ওকে। আর দেখো রেজাল্টের জন্য শুভকামনা থাকলো। আরও যদি নতুন কোনো ডাউট থাকে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটা দেখে উপকৃত হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের ভিডিওটা শেয়ার করো, আর আমাকে কমেন্ট সেকশনে জানিও, ফিডব্যাক দিও অবশ্যই ভিডিওটা কেমন হলো। আর দেখো বারবারই বলছি, দেখো ভিডিওটা শেয়ার করো তাহলে যাতে তোমার বন্ধুরাও রেজাল্ট এবং গ্রেস নিয়ে তোমার নিশ্চিন্ত থাকতে পারে, ওকে। আর সবার শেষে আমি যেটা বলি সেটা হচ্ছে ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনায় থাকবে সবার রেজাল্ট যেন ভালো হয়। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং রেজাল্ট। সবাই ভালো থেকো, আর বেশি বেশি শেয়ার করো, তাহলে বেশি বেশি আমি তোমাদের এইচএস রিলেটেড ভিডিও যেন আরও বেশি তোমাদের আমি প্রোভাইড করতে পারি। বেশি শেয়ার, বেশি সাবস্ক্রাইব, বেশি লাইক, তো বেশি বেশি ভিডিও আপলোড করবো এইচএস রিলেটেড।